বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ ভাবে আপনারা আন্দোলন চালিয়েছেন। সেই আন্দোলনের পরবর্তীতে যখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তখন আপনারা কি করলেন? আলাদা হয়ে গেলেন। আলাদা হওয়ার পরে এখন যে জামাতকে দেখছেন আর আপনাদের সাথে যে জামাত ছিল, কতটুকু পার্থক্য দেখছেন এবং তাদের জামাত সম্পর্কে কিছু একটু বলবেন। আমি যতটুকু জানি 18 সালের নির্বাচনের পরেই এই রাজনৈতিক দলগুলো যার যার জায়গায় আলাদা আছে। এখানে ওইরকম করে বড় প্ল্যাটফর্মে হয় নাই। তবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী সবাই তো একেবারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। অতএব কি জামাত, কি চরমনাই, কি অন্য আন্দোলন, সবাই মিলে কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আমি মনে করি সেই জায়গা থেকে আন্দোলনের জন্যই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। যেহেতু বাংলাদেশে আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে রাজনৈতিক মত প্রকাশ করা কিংবা নির্বাচন করার অধিকার আছে। সেই জায়গা থেকে ভিন্ন নির্বাচন হওয়ারই সম্ভাবনা আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে হয়তোবা এমনও হতে পারে যে এই দুটি দলের মধ্যে একতাবদ্ধভাবে একই সাথে জোট করে নির্বাচন করার সম্ভাবনা নাও থাকতে পারে। তবে রাজনীতির তো শেষ কথা বলতে কোনো কথা নেই। নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি কাদা ছড়াছড়ি কোনোভাবে কাম্য নয়। আপনি আপনার আদর্শ প্রচার করুন, আমি আমার আদর্শ প্রচার করি। জনগণ যাকে যেখানে ভালোবাসবে সে সেখানে জয়যুক্ত হবে, এটাই আমার বিশ্বাস। এই জাতীয়তাবাদের বিশ্বাসী আপনি একজন নাগরিক হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে আপনি এই বিষয়ে সন্তুষ্ট কিনা যেভাবে দেশটা চলছে? না, আমি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হতে পারি নাই এখনো, কারণ আমাদের সন্তুষ্ট হওয়ার তো লিমিট আছে। মানে আমরা আপনাকে আজকে সব দিলেও বলবেন এইটা নাই, তো আমাদের সবের মধ্যে সব। তবে সন্তুষ্টির জায়গা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশে আমি আছি, আপনি আছেন, শেখ হাসিনা নাই। তো এই যে শেখ হাসিনা গত 16 বছর ছিল, তো 16 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণেই তো বাংলার মানুষ তাকে তাড়িয়েছে এবং তিনি পালিয়ে গিয়েছেন। এবং বাংলাদেশের কোনো শাসককে আমরা দেখি নাই এভাবে পালিয়ে যেতে। একমাত্র শেখ হাসিনাকে দেখেছি, লক্ষণ সেনকে দেখেছি। আজকের এই শেখ হাসিনা তিনিও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন নাই, শুনেছি লক্ষণ সেনও দুপুরে খাবার খেয়ে যেতে পারেন নাই। অতএব এই যে তাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু জনগণ দেখেছে। আমি এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, কিন্তু অনেকগুলো ব্যর্থতার জায়গাটাকে হাইলাইটস না করে আমি তার সফলতাকেই দেখতে চাই, কারণ সরকারকে আমি বসিয়েছি। আমি মনে করি না যে এই সরকার 100% সফল সব দিক থেকে হবে, কারণ এই সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থায় দায়িত্ব নিয়েছে। তার কাছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগে ভরপুর ছিল, সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে তার আপন মানুষ বলতে কে আছে? অন্যদিকে বিরোধী দলের, বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা চলছে। এই সব কিছুর ভিতর দিয়ে তারা চেষ্টা করছেন। আমাদের উচিত হবে ইউনূস সরকারকে সহযোগিতা করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি গণতন্ত্রের লড়াইয়ের সাথে থাকেন। যদি তারাও স্বৈরাচারের রূপ নেয় তখন আপনি সেটার প্রতিবাদ করবেন। তবে আমার বিশ্বাস তারা সেটা নিবে না। তারা একটা রোডম্যাপ দিয়েছে, নির্বাচনে যাচ্ছে এবং আগামী 25 এবং 26-এর মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। সেই নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য পিরাপিরি করবে, বলবে, এটা রাজনৈতিক ক্যারেক্টার। রাজনৈতিক দলের এই বক্তব্য না থাকলে গণতন্ত্রের ওয়েল স্পেস থাকবে না। আমি তাদেরকেও সে কারণে ধন্যবাদ জানাই, তাদের এই বক্তব্যকে স্বাগত জানাই। আরেকটা বিষয় ভাইয়া একটু ক্লিয়ার করে, আপনি বলেছেন যে আপনি যদি নির্বাচনের সময় আসে আপনি নির্বাচন করবেন, তো নির্বাচন করবেন। তারেক রহমান বলছেন নির্বাচন এখন বহুদূর, ক্ষমতায় পেয়ে গেছি সেটাও ভাবা যাবে না। তো আপনি নির্বাচনে দাঁড়ানোর যে কথা বললেন, সেটা কি আসলে কি আদৌ কি সম্ভব কিনা নির্বাচনের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে? না, অবশ্যই। আমরা তো নির্বাচনের জন্যই গত 16 বছর পর্যন্ত লড়াই করেছি। আমরা তো শেখ হাসিনার আমলে সম্ভব ছিল না। 16 বছরের নির্বাচন হয় নাই, 14 নির্বাচন হয় নাই। 151 থেকে 54টা সিট বিনা কন্টেস্টে তারা নিয়ে গেল। তারপরে কুত্তা, বিলই এগুলো আপনার ভোট সেন্টারে ছিল। 18 নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে তাহাজ্জুদে রক্তে, আপনি দেখেছেন। সেটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছে পৃথিবীর কোনো জায়গায় শোনা যায় যে রাতের বেলা ভোট হয়। তারপরে আপনার এই যে 24-এর নির্বাচন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জাতীয় পার্টি 26টা আসনে তাদের সাথে চুক্তি করে নির্বাচনে গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী রাখবে না। এই চুক্তির ভিত্তিতে জাতীয় পার্টিকে ডাকা হলো, তার মধ্যে সম্ভবত 11 সিট পেল তারা। তো আর কতগুলো ছিল ইগল মার্কার প্রার্থী। তো এই তো হাসিনার নির্বাচন। সেই নির্বাচন যেহেতু বাংলাদেশে আর নেই, আর হবে না, সুযোগ নেই। অতএব আগামী নির্বাচন আমাদেরই নির্বাচন। আমরা প্রত্যেকটা মানুষ জনগণের কাছে যাব। আপনি বিএনপির পক্ষ থেকে যাবেন, আমি বিএনপির পক্ষ থেকে যাব, আর একজন জামাতের পক্ষ থেকে যাবে, চরমনায়ের পক্ষ থেকে যাবে, ছোট ছোট রাজনৈতিক দলের পক্ষ থেকে যাবে। জনগণ সিদ্ধান্ত নিবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। অতএব আগামীর ভোটটা এরকমই হবে বলে আমি বিশ্বাস করি। জনগণের ভোট হবে, জনগণের নির্বাচিত ব্যক্তিরা হবে। তবে সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আগামীর ভোটটা সব যে একেবারে মার্কা নির্ভর হবে তেমনটাও আশা করা মুশকিল। কারণ অনেক জায়গায় যদি আপনি একজন
ধান্দাবাজ টাউট কিংবা খারাপ মানুষকে নমিনেশন লাগাইয়া ধানের শীষ কিংবা দাঁড়িপাল্লা সার্টিফিকেট দিয়ে দেন, জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না। জনগণ ওখানে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক কি বেছে নিবে, হতে পারে লোকটা ছোট দলের কিংবা ভিন্ন আদর্শের। এভাবে করে কিন্তু একটা আগামী নির্বাচনটা হতে পারে বলে আমার ধারণা বলছে। তারপরেও আমাদেরকে আগামী নির্বাচনে যার যার দল থেকে নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে। আপনারা